আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি জোসনা বেগম, সহকারী শিক্ষক, রানী বিলাসমণি সরকারি বালক উচ্চ বিদ্যালয় অনলাইন স্কুলে সবাইকে স্বাগত। আজকে আমি বাংলা দ্বিতীয় পত্রের সমাস নিয়ে আলোচনা করব। বাংলা ভাষায় কয়েকটি প্রক্রিয়ার মাধ্যমে শব্দ থেকে নতুন শব্দ তৈরি হয়। সমাস শব্দ গঠনের বা তৈরির ও প্রয়োগের একটি প্রক্রিয়া। সমাস এই রীতি বা প্রক্রিয়াটি এসেছে সংস্কৃত থেকে। আর আমরা যে বাংলা ভাষায় যে শব্দগুলো ব্যবহার করি তার অধিকাংশ শব্দই সংস্কৃত থেকে এসেছে। সমাস নিয়ে আলোচনার আগে আমাদের প্রথমেই জানতে হবে সমাস কি বা সমাস বলতে আমরা কি বুঝি। সমাস মানে সংক্ষেপ। সমাস মানে সংক্ষেপ, মিলন, একাধিক পদের একপদীকরণ। সমাস বলতে আমরা বুঝি পরস্পর অন্বয় বিশিষ্ট দুই বা ততোধিক পদের এক পদে পরিণত হওয়ার প্রক্রিয়াটাই হলো সমাস। অর্থাৎ অর্থের দিক থেকে পরস্পর মধ্যে মিল বা সম্বন্ধ আছে এমন দুই বা দুইয়ের বেশি পদ মিলিত হয়ে যখন এক পদে পরিণত হয় তখন তাকে সমাস বলে। যেমন একটা উদাহরণ দিই, তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো যে বিলাত হতে ফেরত রাজার কুমার সিংহাসন চিহ্নিত আসনে বসলেন। উদাহরণ নম্বর 2, বিলাত ফেরত রাজকুমার সিংহাসনে বসলেন। আচ্ছা, তোমরা বলো তো এই দুটোর মধ্যে কোন বাক্যটি শুনতে শ্রুতিমধুর হয়েছে? নিশ্চয় দ্বিতীয় বাক্যটি, কারণ এখানে বিলাত ফেরত, রাজকুমার, সিংহাসন এই তিনটি সমাসবদ্ধ পদ রয়েছে যা বাক্যটিকে সহজ, সুন্দর ও শ্রুতিমধুর করেছে। আর প্রথম পদটিতে আমরা ভেঙে ভেঙে অর্থাৎ যেভাবে সেই বাক্যটা গঠন করা হয়েছে যে বিলাত হতে ফেরত রাজার কুমার সিংহাসন চিহ্নিত আসনে বসলেন, এখানে এই বিস্তারিত কথাটা শুনতে আমাদের কারো কাছেই ভালো লাগেনি, বা এটা আমাদের কাছে বা আমাদের কি মনে হচ্ছে, স্মৃতিকটু মনে হয়েছে, মানে শুনতে খারাপ লেগেছে। তাহলে আমরা বুঝতে পারছি সমাস ব্যবহারের উদ্দেশ্য, কেন আমরা সমাস ব্যবহার করি। সেই উদাহরণ থেকে আমরা লক্ষ্য করলে বুঝতে পারি যে বাংলা ভাষায় বাক্যে শব্দের ব্যবহার সংক্ষেপ করার জন্যই সমাসের সৃষ্টি। সমাসের ফলে কি হয়েছে, এখানে নতুন শব্দ তৈরি হয়েছে। তারপর বক্তব্যের বিষয়টাকে কি করেছে, সংক্ষেপ করেছে, সুন্দর এবং সহজ করেছে। মনের যে অভিব্যক্তি সেটাও সংক্ষেপে প্রকাশ করা যায় এই সমাসের মাধ্যমে। তুমি যে কোনো কথায় বা মনের ভাব যখন প্রকাশ করবে সেখানে যদি তুমি সমাসের ব্যবহার করো তাহলে দেখবে যে সেই কথাটা অনেক সুন্দর সাবলীল করে বলতে পারবা। তাহলে আমরা বলতে পারি যে সমাস ভাষাকে সহজ, সুন্দর ও সাবলীল করে। সমাসকে ভালোভাবে বুঝতে হলে আমাদের কয়েকটা বিষয় সম্পর্কে জ্ঞান থাকা দরকার। যেমন ব্যাস বাক্য কাকে বলে, সমসমান পদ কি, সমস্ত পদ কি। যেমন আগের উদাহরণ আমরা বলেছিলাম বিলাত ফেরত, তো বিলাত ফেরত, আর প্রথম বাক্যে বলেছিলাম বিলাত হতে ফেরত। তো বিলাত হতে ফেরত এই বাক্যাংশকে আমরা সমস্ত পদ হিসেবে ব্যবহার করেছি বিলাত ফেরত। অর্থাৎ সমাস নিষ্পন্ন যে পদ সেই পদটাকে বলা হয় সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। এখানে বিলাত ফেরত হলো সমস্ত পদ, আর বিলাত হতে ফেরত
এটা হলো ব্যাস বাক্য। ব্যাস বাক্য কাকে বলে? যে সমস্ত পদকে ভেঙে যে বাক্যাংশে প্রকাশ করা হয় তাকে ব্যাস বাক্য বলে। বিগ্রহ বাক্য বলে, এটাকে আবার সমাস বাক্য বলে। আর সমাসমান পদ, যে এখানে বিলাত হতে ফেরত, বিলাত ফেরত, এই দুটো হলো তোমার সমাসমান পদ। অর্থাৎ যে মিলযুক্ত পদগুলো মিলে সমাস হয় তার প্রত্যেকটি পদকে সমাসমান পদ বলে। যেমন কি বলেছিলাম, বিলাত ফেরত, এই প্রত্যেকটি পদে এক একটি সমাসমান পদ। আর ব্যাস বাক্যের প্রথম যে পদটা থাকে সেটাকে বলা হয় পূর্বপদ, আর শেষের যে পদটা বা পরের পদটাকে বলা হয় পরপদ বা উত্তরপদ। সমাস বিভিন্ন প্রকার হয়ে থাকে। বাংলা ভাষার সমাস প্রধানত 6 প্রকার। কি কি দেখো, এখানে দেওয়া আছে দ্বন্দ্ব সমাস, তৎপুরুষ সমাস, দ্বিগু সমাস, কর্মধারয় সমাস, অব্যয়ীভাব সমাস, বহুব্রীহি সমাস। তবে কোনো কোনো ব্যাকরণবিদ দ্বিগু সমাসকে কর্মধারয় সমাসে অন্তর্ভুক্ত করেছে, আবার কেউ কেউ কর্মধারয় সমাসকে তৎপুরুষ সমাসে অন্তর্ভুক্ত করেছেন বা মন্তব্য করেছেন। তো সেই হিসাবে তৎপুরুষ, দ্বিগু আর কর্মধারয় সমাসকে একসঙ্গে তৎপুরুষের অন্তর্ভুক্ত করা যায়। এদিক থেকে বিবেচনা করলে সমাসকে মূলত 4 ভাগে ভাগ করা যায়। সেটা হলো কি, দ্বন্দ্ব, তৎপুরুষ, বহুব্রীহি, অব্যয়ীভাব। আজকে এই 6টি সমাসের মধ্যে দ্বন্দ্ব সমাসটা নিয়ে আজকে আলোচনা করব। পরবর্তী ক্লাসে বাকি সমাসগুলো নিয়ে আলোচনা করব। তো দ্বন্দ্ব সমাসের এখন দ্বন্দ্ব সমাস এই বিষয়ে আলোচনা করতে দ্বন্দ্বটা কি সেটা জানতে হবে। এখন দ্বন্দ্ব শব্দের অর্থ হলো জোড়া, অর্থাৎ দ্বন্দ্ব সমাসে সবসময় জোড়ায় জোড়ায় কি হয়, সমাস তৈরি হয় জোড়ায় জোড়ায়। অর্থাৎ দেখো, যেমন ভাই ও বোন, ভাই বোন, কাগজ ও পত্র, কাগজপত্র, কেনা বেচা, কেনা ও বেচা। দেখো এই 3টে উদাহরণে কি দেখা যাচ্ছে, জোড়া জোড়া। দেখো ভাই বোন, ফলমূল, কাগজপত্র, এগুলো জোড়া জোড়া আছে, ঠিক আছে। আর এই দ্বন্দ্ব সমাস কাকে বলে? এটা তো জানলাম যে জোড়া জোড়া থাকে, এর দ্বন্দ্ব অর্থ হলো, দ্বন্দ্ব শব্দের অর্থ হলো জোড়া। যে সমাসের প্রত্যেকটি সমাসমান পদের অর্থের প্রাধান্য থাকে তাকে দ্বন্দ্ব সমাস বলে। প্রত্যেকটি সমাসমান পদ, যেমন এখানে বলেছিলাম যে ভাই বোন, এখানে কি ভাই বোন, ভাইও একটা সমাসমান পদ, বোন একটা। আর ভাই বোন দেখো সমাস নিষ্পন্ন পদে অর্থাৎ সমস্ত পদে ভাই বোনই প্রাধান্য পেয়েছে। তাহলে দ্বন্দ্ব সমাসের এটা কি, উভয় পদের অর্থে প্রধান রূপে প্রতীয়মান হয়। উভয় পদ অর্থাৎ পূর্বপদ এবং পরপদ, উভয় পদ। আর আরেকটা বিষয় খেয়াল করেছো যে দেখো ব্যাস বাক্যে, প্রতিটা ব্যাস বাক্যে আমরা কি দেখতে পাচ্ছি, ও। এই ওটা কি, এটা একটা অব্যয়, সংযোজক অব্যয়। অর্থাৎ দ্বন্দ্ব সমাসে পূর্বপদ এবং পরপদের মধ্যে সম্বন্ধ তৈরি করতে সংযোজক অব্যয় ব্যবহার হয়। সেই সংযোজক অব্যয়গুলো হলো কি, এবং, ও, আর। আবার বলছি, সংযোজক অব্যয়গুলো কি, এবং, ও, আর। তাহলে আমাদের যে উদাহরণগুলো দেখেছি এর মধ্যে এই ব্যাস বাক্যে আমরা সংযোজক অব্যয় ব্যবহার করেছি কি, ও। আবার একটু স্মরণ করে দিচ্ছি, দ্বন্দ্ব সমাস বা দ্বন্দ্ব সমাসের দ্বন্দ্ব অর্থ হলো কি, জোড়া। দ্বন্দ্ব শব্দের অর্থ হলো জোড়া। আর দ্বন্দ্ব সমাসের মূল বৈশিষ্ট্য হলো কি, পূর্বপদ এবং পরপদ, অর্থাৎ উভয় পদই সমাস নিষ্পন্ন পদে সমানভাবে প্রাধান্য পাবে, ঠিক আছে। তাহলে দ্বন্দ্ব সমাসের আবার কিছু নিয়ম আছে, অর্থাৎ এই যে আমাদের জোড়া জোড়া পদগুলো ব্যবহার করি,
এগুলো ইচ্ছে মতো তো যেখানে সেখানে বসালে হবে না, আগে পরে তোমার আমার মন মতো বসালে হবে না, সেখানে কি কিছু নিয়ম আমাদের অনুসরণ করতে হবে। যেমন যে অল্প স্বর বিশিষ্ট উচ্চারণে ও বানানের যে পদটা ছোট সেই পদটা সাধারণত পূর্বে বসে। দেখো এখানে জমা ও খরচ, জমা খরচ, এখানে দেখো জমা এটা বানানে খরচ থেকে, খরচের বানান থেকে জমার বানানটা কি ছোট এবং উচ্চারণ করতে গেলে সময় কম লাগে, অল্প স্বর লাগে, সেজন্য এটা আগে বসছে। দেখো লাভ লোকসান, এখনো কিন্তু লাভ বানানটা লোকসানের বানান থেকে ছোট এবং সেটা পূর্বে বসছে। এছাড়াও আর এই দ্বন্দ্ব সমাসে পূর্বপদ, সম্মানিত পদ কিংবা স্ত্রীবাচক শব্দ যদি থাকে জোড়া শব্দের মধ্যে, আবার বলছি জোড়া শব্দের মধ্যে যদি স্ত্রীবাচক শব্দ কিংবা সম্মানিত পদ থাকে, তাহলে এই সম্মানিত পদ এবং স্ত্রীবাচক পদ, সম্মানিত শব্দ, সম্মানিত পদ এবং স্ত্রীবাচক শব্দ কি হয় পূর্বে বসে। যেমন এখানে মাতা ও পিতা, মাতাটা কি, পিতা হইল কি পুরুষবাচক শব্দ আর মাতা হলো স্ত্রীবাচক শব্দ, তাহলে মাতা পিতা, এখানে মাতাটা পূর্বে বসছে কারণ এটা হলো স্ত্রীবাচক শব্দ। আর দেখো গুরু শিষ্য, এখানে গুরুর সম্মানটা শিষ্য থেকে বেশি, সেজন্য গুরুর শব্দটি কি সমাস নিষ্পন্ন পদে গিয়ে আগে বসছে। এখন তোমাদের প্রশ্ন জাগতে পারে যে জোড়ায় জোড়া থাকলে যেটা বানানের ছোট, স্বরের ছোট, সম্মানিত পদ, স্ত্রীবাচক পদ এগুলো থাকলে আগে বসবে। যদি একই রকম হয় যে বানানের দিক দিয়ে, স্বরের দিক দিয়ে, সম্মানের দিক দিয়ে যদি একই রকম, তখন আমরা কি করব? হ্যাঁ, তখনও একটা কিছু করার আছে, সেটা হলো কি যে যেটা আকারান্ত শব্দ সেই শব্দটা পূর্বে বসবে জোড়া শব্দের মধ্যে। যেমন এখানে আছে কি কানা ঘোষা, এখানে কানাটা কি আকারান্ত, সেজন্য কানা ঘোষার ক্ষেত্রে কানাটা আগে বসছে। সমাসের যেমন প্রকারভেদ আছে, দ্বন্দ্ব সমাসের বিভিন্ন প্রকারভেদ রয়েছে। যেমন মিলনার্থক শব্দ যুগে সমাস হয়, বিরোধার্থক শব্দ যুগেও হয়, বিপরীতার্থক শব্দ সমার্থক শব্দের মিলনে হয়, সংখ্যাবাচক শব্দ প্রায় সমার্থক সহস্র শব্দ মিলনে, অঙ্গবাচক শব্দ মিলনে হয়, দুটো বিশেষণ পদের মিলনে, দুটো সর্বনাম পদের মিলনে, দুটো ক্রিয়াপদের মিলনে এবং দুটো ক্রিয়া বিশেষণ যুগেও তোমার দ্বন্দ্ব সমাস হয়। আচ্ছা, এই যে মিলনার্থক, এটা আমরা সবাই সহজে, যে ভাই বোন, মা বাপ, জিনপুরি, এটা আমরা সহজেই পারবো। এখানে তোমরা নিজেরাই একটু চেষ্টা করলেই পারবে, সেজন্য এইগুলো নিয়ে আমি এখন বিস্তারিত আলোচনা করছি না। যে বিষয়গুলো নিয়ে তোমাদের একটু মাঝে মাঝে ভুলে যাও, যে বিষয়গুলো, সেই বিষয়টা নিয়ে আলোচনা করো। যেমন বিশেষণ পদ, অনেক সময় তোমাদের জিজ্ঞেস করলে জানার জিনিসও ভুলে যাও। যেমন বিশেষণ পদকে জিজ্ঞেস করলে অনেক সবাই পারো, কিন্তু কি মনে হয় যেন তোমরা ভুলে গেছো, বলতে একটু দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাও। তো আমি এখন এটা আবার একটু স্মরণ করিয়ে দিচ্ছি। বিশেষণ পদ কাকে বলে? বিশেষণ পদ হলো যে বিশেষ্য সর্বনাম, যে পদ দ্বারা বিশেষ্য সর্বনাম ও ক্রিয়াপদের দোষ, গুণ, অবস্থার সংখ্যা ইত্যাদি প্রকাশ পায়, সেই পদটাকে বলা হয় বিশেষণ পদ। এই যে এখানে দেখো সত্য মিথ্যা, উঁচু নিচু, ভালো মন্দ, এই যে ভালো মন্দ এটা কি দোষ এবং গুণ দিয়ে আছে, তার মানে ভালো মন্দ, উঁচু নিচু, সত্য মিথ্যা এই সবগুলি হলো কি বিশেষণ পদ। আচ্ছা, সর্বনাম পদ, সর্বনাম পদের মিলনে, আচ্ছা সর্বনাম পদটাকে একটু স্মরণ করিয়ে দিচ্ছি। সর্বনাম পদ হলো যে বিশেষ্য পদের পরিবর্তে যে পদ ব্যবহৃত হয় সেই পদই হলো তোমার সর্বনাম পদ। দেখো যে যা তা, যেমন তেমন, যে সে। আর ক্রিয়া, আর কিছু মনে না থাকলেও তোমাদের দেখা যায় ক্রিয়াপদের কথা কেউ বলো না, এটা সবাই বলতে পারে খুব সহজে, কারণ এটা একটু তোমাদের কাছে মনে হয় সহজ, আসলে একটু সহজ। যেমন ক্রিয়াপদ কাকে বলে? যে পদ দ্বারা কোনো কার্য সম্পাদন করা বোঝায় তাকে ক্রিয়াপদ বলে। যেমন লেখাপড়া, এটা একটা কাজ, চলাফেরা, আসা যাওয়া, এগুলো কাজ, তাই না? আচ্ছা, ক্রিয়া বিশেষণ যুগে, হ্যাঁ ক্রিয়া বিশেষণটা নিয়ে একটু হয়তো তোমাদের
চিন্তা হয় যে আসলে ক্রিয়া বিশেষণটা কি। খুব সহজ একটা বিষয়। ক্রিয়া বিশেষণ হলো যে পদ দ্বারা ক্রিয়াপদ সংঘটনের যে পদ দ্বারা ক্রিয়া সংঘটনের ভাব, কাল, সময়, অবস্থা ইত্যাদি প্রকাশ পায় তাকে ক্রিয়া বিশেষণ বলে। আবার বলছি, যে পদ দ্বারা ক্রিয়ার সংঘটনের ভাব, কাল, সময়, অবস্থা ইত্যাদি বোঝায় তাকে ক্রিয়া বিশেষণ বলে। ধীরে সুস্থে, আগে পাচ্ছে, মনে করো সে কেমন করে হাঁটতেছে, ধীরে সুস্থে, ধীরে সুস্থে হাঁটতেছে। এখানে মূল ইয়েটা হলো হাঁটতেছে, এটা হলো ক্রিয়া। তার অবস্থাটা প্রকাশ করছে কেমন করে হাঁটছে, ধীরে সুস্থে। আচ্ছা, তাহলে ধীরে সুস্থে এটা হলো তোমার ক্রিয়া বিশেষণ। আচ্ছা, এই যে এখানে প্রত্যেকটা উদাহরণে কিন্তু দেওয়া আছে কি, জোড়া জোড়া। দ্বন্দ্বের মূল শর্তটা হলো ওরা কি জোড়া জোড়া থাকবে এবং প্রত্যেকটা পদের অর্থ সমানভাবে প্রাধান্য পাবে। এখানে দেখো যতগুলো উদাহরণ আমি বলেছি এখানে দেওয়া আছে সবগুলি কিন্তু জোড়া জোড়া, এবং প্রত্যেকটারই যখন আমরা ব্যাস বাক্যে প্রকাশ করব তখন সেখানে কি বসবে, শুধু আমরা মাঝখানে মানে দুই পদের মাঝে একটা অব্যয়সূচক শব্দ বা সংযোজক অব্যয় ব্যবহার করব, সেটা হলো ও। ভাই বোন, ভাই ও বোন, মা বাপ, মা ও বাপ, জিন পড়ি, জিনও পড়ি, হ্যাঁ, স্বর্গ নরক, স্বর্গ নরক, দাগ কুমড়া, দাও কুমড়া, শত্রু মিত্র, শত্রু মিত্র, পাপ পুণ্য, পাপ পুণ্য, হ্যাঁ, হাট বাজার, হাটের বাজার। এখানে মিলনার্থক, বিরোধার্থক, বিপরীতার্থক, সমার্থক শব্দ, সংখ্যাবাচক, প্রাসঙ্গিক, এই বিষয়গুলো সম্পর্কে তোমাদের সবারই স্বচ্ছ ধারণা আছে, সেজন্য এই বিষয়টা নিয়ে আমি এখন আর আলোচনা করছি না। আচ্ছা, ওই বিষয়গুলো মানে এই প্রকার ছাড়াও আরো দুই ধরনের দ্বন্দ্ব সমাস হয়ে থাকে, সেগুলো হলো অলোক দ্বন্দ্ব সমাস, বহুপদী দ্বন্দ্ব সমাস। অলোক দ্বন্দ্ব সমাসের বৈশিষ্ট্য হলো কি, এই দ্বন্দ্ব সমাসে কোনো বিভক্তি লোপ পাবে না, অর্থাৎ তোমার সমাসবদ্ধ পদে যে বিভক্তগুলো থাকে ব্যাস বাক্যে সেই বিভক্তগুলো থাকে, অর্থাৎ ব্যাস বাক্যে যে বিভক্তগুলো থাকবে সেই বিভক্তিগুলো তোমার সমস্ত পদে লোপ পাবে না। যেমন দুধে ও ভাতে, দুধে ভাতে, এখানে শুধু কি লোপ পেয়েছে, লোপ পাইনি, মানে আমরা ব্যাস বাক্যে সংযোজক অব্যয় ও ব্যবহার করেছি। আর এখানে দেখো দুধে ভাতে, এখানেও দুধে ভাতে, কোনো পার্থক্য দেখতে পাচ্ছ, মোটেই না। মূল শব্দ যেটা আমাদের পূর্বপদ এবং পরপদে কোনো বিভক্তি লোপ পায়নি, আর যদি লোপ না পায় সেটি অলোক দ্বন্দ্ব সমাস। আচ্ছা, তেমনি আছে দেখো হাতে কলমে, পথে ঘাটে, একই নিয়মে এই দ্বন্দ্ব সমাসগুলো হয়েছে যেগুলো অলোক দ্বন্দ্ব সমাস। আচ্ছা, তারপরে সব বহুপদী দ্বন্দ্ব সমাস। আমরা সমাসের সঙ্গে বলেছিলাম কি, যে পরস্পর অন্বয় বিশিষ্ট দুই বা ততোধিক পদের এক পদে পরিণত হওয়া, তাই না? এখানে এতক্ষণ পর্যন্ত আমরা যা আলোচনা করেছি সবগুলি কিন্তু দুইটা পদ ছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে কি একাধিক পদ। যেমন সাহেব বিবি গোলাম, সাহেব বিবি গোলাম, এখানে তিনটা পদ। টাকা না পায়, এখানে তিনটা পদ। হাত পা নাক মুখ চোখ, এখানে কয়টা পদ দেখা যাচ্ছে, পাঁচটা। তার মানে কি দুইয়ের অধিক। আর দুইয়ের অধিক পদ মিলে যে দ্বন্দ্ব সমাস হয় তাকে বলা হয় বহুপদী দ্বন্দ্ব সমাস। বহুপদী দ্বন্দ্ব সমাসে আমরা ব্যাস বাক্যে কি করব, যতগুলো পদ দেওয়া থাকবে প্রথম পদগুলোতে থাকবে কি কমা, এবং সর্বশেষ পদের আগে থাকবে হলো ও। যেমন এখানে কি লিখছি, সাহেব কমা বিবি ও গোলাম, অর্থাৎ শেষ পদ এবং আগের পদের মাঝখানে থাকবে ও। টাকা না পায়, আচ্ছা সরি, সাহেব বিবি গোলাম সমস্ত পদে দেখা যাচ্ছে কি করতে হবে, আমাদের প্রতিটা পদের পর একটা করে হাইফেন দিতে হবে। টাকা আনা পায়, এখানে ঠিক একই নিয়ম। দেখো হাত পা নাক মুখ চোখ, এখানে হাত কমা পা কমা নাক কমা শেষে দুই পদ মুখ ও চোখ, মুখ ও চোখের মাঝখানে কি দেওয়া আছে, ও।
ও। অর্থাৎ বহুপদী দ্বন্দ্ব সমাসে যতগুলো পদই থাকুক না কেন, প্রথম পদগুলো পরে কি হবে কমা, এবং শেষের পদের আগে হবে ও, এবং সমস্ত পদে প্রত্যেকটা পদের মাঝখানেই হবে কি হাইফেন। তো আজকে আমরা সমাস নিয়ে আলোচনা করলাম। সমাস আমরা কেন ব্যবহার করি, সমাসের বিভিন্ন অংশ, যেটা সমাস সমান পদ, সমস্ত পদ, ব্যাস বাক্য, এই বিষয়গুলো জানলাম সমাসকে কয় ভাগে ভাগ করা যায় প্রধানত এবং মূলত। প্রধানত ভাগ করা যায় কয় ভাগ বলেছিলাম? 6 ভাগে, আর মূলত হলো 4 ভাগে। পরীক্ষায় যদি প্রধানত চাওয়া হয় তাহলে আমরা বলবো 6 ভাগে, আর যদি মূলত চাওয়া হয় মূলত কত প্রকার, তখন আমরা বলবো যে 4 প্রকার। আচ্ছা, এই 6 প্রকারের মধ্যে আজকে আমি দ্বন্দ্ব সমাস নিয়ে আলোচনা করেছি। পরবর্তী ক্লাসে বাকি সমাসগুলো নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা সবাই সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে। আর তোমাদের কোথাও যদি কোনো সমস্যা থেকে থাকে, অথবা সমাসের বাইরেও যদি অন্য বিষয় সম্পর্কে তোমাদের জানতে ইচ্ছে করে, তাহলে আমার কমেন্টস বক্সে গিয়ে কমেন্টস করো। আমি পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ এই বিষয় নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।